দর্শক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিট সংলাপে। শাহরিনা ওয়াহিদ চলে এসেছি আপনাদের মাঝে কথা বলতে। আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম গত কয়েকবার নিত্যপণ্যের বাজারের দর নিয়ে, এবং একই বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি। সামনে যেহেতু রমজান আসছে, আমাদের একটু জানা দরকার আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এই দর এবং এই নিত্যপণ্যের বাজার এবং জীবনযাত্রার যে খরচটি আছে এটি যেভাবে আমাদের উপরে একটি বড় প্রভাব ফেলছে, সব কিছু নিয়ে আপনাদের সাথে চেষ্টা করব আজকে আলোচনা করতে। করোনার এই সীমিত আয়ের মানুষকে কিন্তু আসলে অর্থনৈতিকভাবে অনেকটা বিপর্যস্ত করে দিয়েছে, এবং আয় বাড়েনি কিন্তু ব্যয় অনেক ধরনে বেড়ে গেছে। আমাদের যেই আজকে আমাদের অতিথিরা আছে তাদের সাথে আমরা আলোচনা করব এবং জানতে চেষ্টা করব যে আসলে সামনে কি হতে পারে, কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই পরিস্থিতি। সাথে আজকে আছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ক্যাপ থেকে, তার সাথে মাহফুজুল হক শাহ, আমদানিকারক ও সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স থেকে, এবং ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ। অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের বিষয় আলোচনার নিত্যপণ্যের বাজার ও জীবনযাত্রার খরচ নিয়ে। আমি হুমায়ুন কবির ভূঁইয়া আপনার সাথে শুরু করতে চাচ্ছি, কিভাবে মূল্যায়ন করবেন এই মুহূর্তে বাজারের যে অবস্থা এ বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আমরা মহামারীর কারণে এমনিতেই বহু মানুষ বেকার হয়ে গেছে, মানুষের ব্যয় বেড়ে গেছে। তারপরে আমরা হিসাব করে দেখা গেছে প্রায় 15% লোক মানুষ চাকরিচ্যুত হইয়া বা বিভিন্ন ভাবে কার্যক্রম থেকে সরে যাওয়ার কারণে মানুষ অর্থনৈতিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা বিপর্যস্ত অবস্থায় মানুষ এখন বাস করতেছে। এই অবস্থাতে পণ্যমূল্য যেভাবে বৃদ্ধি পাইছে সেটা মানুষের সহনশীলতার বাইরে চলে গেছে। মানুষ একবারে অসহায় অবস্থার মধ্যে পড়ছে। তা আমরা মনে করি যে সরকারের যে ব্যবস্থাগুলি আছে এগুলিকে আরো একটু ঢালাই করার দরকার আছে। সরকার যেভাবে ব্যবস্থা নিচ্ছেন, সরকার নিচ্ছেন না আমরা সে কথা বলবো না, সরকার চেষ্টা করতেছে, কিন্তু বিশ্ববাজারেও পণ্যের মূল্য বৃদ্ধি করছে, যেটা আমদানিকারক ভাই এখানে আছেন উনি এটা আরো ভালো বলতে পারবেন। এইসব কারণে দেখা গেছে যে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে, বিভিন্ন জাহাজের ভাড়া বেড়ে গেছে, সব মিলিয়ে গিয়া বলা হচ্ছে যে আমাদের পণ্যের উপরে সেটা পড়ছে। এবং এইটা সাধারণ মানুষ যারা সাধারণ ভোক্তা, নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তাদের উপরে এটা প্রেসারটা পড়ছে। আমাদের দেশে এমনি গড় আয়ও আমাদের গড় ব্যয় কিন্তু আয় কিন্তু বাড়ছে, কিন্তু এটা ব্যক্তিগত আয় না, এটা হলো রাষ্ট্রের হিসাবে পড়ছে যে $2,591 মতন আমাদের আয় বাড়ছে, কিন্তু এটা ব্যক্তি পর্যায়ে বাড়ে নাই। এটা আমরা যারা ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছি তাদের কিন্তু সেইভাবে আসে নাই। কিন্তু আমাদের ব্যয় বেড়ে গেছে। এটাকে সরকার যেভাবে ব্যবস্থা নিচ্ছেন এটাকে আরো বেশি এই ব্যাপারে তৎপর হওয়ার দরকার আছে। সরকারের নজরদারি বাড়ানোর দরকার আছে এবং পণ্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য বাজার কমিটিগুলি যেগুলো সেগুলিকে ঝালাই করে সেইগুলিকে সাথে মিটিং করা এবং তাদেরকেও সেইভাবে যাতে পণ্য যাতে কেউ যাতে কারসাজি করে পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে খেয়াল রাখবে। এবং বাজার কমিটি এবং ভোক্তা অধিদপ্তর কাজ করতেছে, ভোক্তা অধিদপ্তরের সীমাবদ্ধতা আছে এবং এই ব্যাপারে যে আইন 2009 সালের যে আইন, সেই আইনে কিন্তু ব্যাপক কোন সাজা দেওয়ার কোনো ব্যবস্থা, যারা অন্যায়ভাবে, যারা অনৈতিকভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে যারা পণ্যমূল্য বৃদ্ধি করে, যারা কারসাজি করে পণ্যমূল্য বৃদ্ধি করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলি আছে সেগুলি আরো বেশি জোরদার করার দরকার আছে এবং এগুলি আরো সংশোধনী আকারে আনার দরকার আছে বলে আমরা মনে করি। জি, মাহফুজুল হক শাহ আপনার কাছে আসতে চাচ্ছি, একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে বাজারকে কিভাবে এই মুহূর্তে মূল্যায়ন করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাজার যে পণ্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার এফেক্ট কিন্তু সমাজের সব পর্যায়ে কিন্তু অলরেডি পড়ছে। এটার মূল যে কারণটা সেটা অলরেডি হুমায়ুন ভাই কিছু উল্লেখ করেছেন, যেটা কোভিড এর কারণে লাস্ট 2 ইয়ার্স আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যে মার্কেট সিস্টেম আছে তার মধ্যে অনেক চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়েছে এবং হচ্ছে। রিসেন্টলি যেটা যোগ হয়েছে, আমরা খুব শঙ্কিত এখন, গত 3 দিন আগে থেকে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ শুরু হয়েছে এটার উপরেও কিন্তু আমাদের এই বাজার মূল্যের এখন যে বিষয়টা, যে এটা একটি প্রভাব পড়তে পারে, আরো বেশি প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। যেহেতু আপনি দেখুন এখানে বেশ কিছু ভোগ্যপণ্য আছে যেগুলো আমরা কিছু দেশীয় আমরা উৎপাদন করে থাকি,
আর বেশ কিছু ভোগ্যপণ্য আছে যেগুলির উপর আমদানির উপর আমাদেরকে নির্ভর করতে হবে। তো সেই জায়গায় আমাদের যে মূল যে সমস্যাটা, যেমন আমি যদি বর্তমান আজকের আন্তর্জাতিক যে পরিস্থিতি সেটা যদি আপনি বলতে চাই, বাংলাদেশে যে ভোগ্যপণ্যের মধ্যে বিশেষ করে গম, ভুট্টা, তেলবীজ থেকে শুরু করে তারপর জ্বালানি তেলের যে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস আমরা যে ইম্পোর্ট করে থাকি, আমাদেরকে বেসিক্যালি বড় একটা অংশ আমাদেরকে ইম্পোর্ট করতে হয় ইউক্রেন এবং রাশিয়া এবং ওবেল। ওখানে যে উত্তেজনক পরিস্থিতি চলছে এখন, তার কারণে বাণিজ্যের যে স্বাভাবিক গতি সেটা কিন্তু স্তীমিত হয়ে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের স্যাংশন আসছে, এখানে অনেক ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে। আমরা জানি না কিভাবে আমরা এটা সামনে মোকাবেলা করব। সরকার অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। আর সাথে সাথে যে জিনিসটা এখানে উল্লেখ করার মতো সেটা হচ্ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। সেই জায়গায় কিন্তু সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলা আমরা ব্যবসায়ীরা বা অন্যান্য যারা প্রশাসনিক পর্যায়ে যারা কাজ করছেন সবাই কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি। তো এখন মূল কথা যেটা হচ্ছে সেটা আমরা এগুলা উত্তরণ কেন আমরা ঘটাতে পারছি না, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে কেন আসতে পারছি না। হ্যাঁ, এটা খুবই একটা টাফ একটা বিষয়, যেটা আমরা যদি এখন চাই কালকে সরকার এটাকে কোনো একটা ব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করতে পারবে, সেটা কিন্তু আমি বিশ্বাস করি না, এটা প্র্যাকটিক্যাল না। তো যে জায়গায় আমাদেরকে করতে হবে, সরকারের উদ্যোগ যখন আছে, উদ্দেশ্য যখন আছে মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায় দ্রব্যমূল্যের দাম কমিয়ে রেখে, সেটাকে আমাদেরকে প্রথম একটা জিনিস চিন্তা করতে, দেশীয় উৎপাদনকৃত পণ্য যেগুলি আছে সেগুলি কেন ব্যয় বাড়ছে, কি কি কারণে ব্যয়গুলি বাড়ছে, ওটা একটা চিহ্নিত করতে হবে। আর যারা উৎপাদনকারী যারা আছেন, বিশেষ করে আমাদের কৃষক ভাইরা, ওদেরকে কি ধরনের পণ্য মূল্য হলে পরে ওরা একটা সহনীয় পর্যায়ে বা ওরা একটা এই ব্যবসাতে আরো উৎসাহী হবে, এটা উৎপাদন আরো বাড়াতে পারে, সেটা একটা বিষয়। তারপরে দেখুন যে আইটেমগুলো আমরা ইম্পোর্ট করতে থাকি, আমি ভোগ্যপণ্যের মধ্যে রেখেছি আমার বক্তব্যটাকে। ইম্পোর্টেড আইটেম অলরেডি আমি কয়েকটা আইটেমের কথা আমরা উল্লেখ করেছি, যেমন ধরুন গম। বাংলাদেশে অলমোস্ট প্রায় 6 মিলিয়ন টন প্লাস আমাদের পার ইয়ার গমের আমাদের ইম্পোর্ট করতে হয়। দিন দিন এটা বাড়ছে 10%, 8% করে। গম আমরা 1% বা 2% এখানে বাংলাদেশে আমরা কিন্তু নিজেরা উৎপাদন করে থাকি। তাহলে আপনি বুঝতে পারেন আমরা কিরকম আমদানির উপর ডিপেন্ডেন্ট। এটা গেল একটা। ভোজ্য তেলের একই অবস্থা, 20 লাখ টনের মতো ভোজ্য তেল আমাদের ডিমান্ড আছে। চিনির কথা বলুন, আমি 3-4টা আইটেম ওই জন্য বলছি, পেঁয়াজের কথা বলুন, এই আইটেমগুলো যেগুলো আমাদের সচরাচর আমরা আমাদের ভোক্তাদের ব্যবহার করতে হয়, প্রতিদিন বাজারে গিয়ে মানুষকে এগুলো ক্রয় করতে হয়। তো এইসব জায়গাগুলোকে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি যে ইম্পোর্টেড আইটেমগুলি আছে, সরকার অনেক ধরনের ভর্তুকি দিচ্ছে, অনেক ধরনের প্রচেষ্টা নিচ্ছে। সরকারের হাতে শুধু এই জিনিসগুলাকে দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য কিছুটা সরকারের হাতে ক্ষমতা আছে। যেমন ধরুন অনেক ধরনের আমাদের এই যে ট্যাক্সগুলি দিতে হয়, আমাদের বিভিন্ন ধরনের ভ্যাট, এআইটি আছে, অন্যান্য যে বিষয়গুলি আছে, ওগুলোকে যদি আমরা সরকার যদি একটু আপাতকালীন অবস্থা বিবেচনা করে, এটা ফর লিমিটেড টাইম, ওটাকে যদি একটু কমিয়ে আনে, তাহলে পরে এই পণ্য মূল্যের উপরে হয়তো একটা প্রভাব পড়তে পারে। তাহলে আমরা হয়তো ভোক্তাদেরকে, আমাদের জনসাধারণকে সরকার যেটা চাচ্ছে, আমাদের গরিব লোকজন যারা আছে, মিডল ক্লাস যারা জি, আমি একটু ডক্টর মাহফুজ কবির আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমরা দুইজন অতিথির কাছে জানতে পারলাম আসলে ওনারা কি চিন্তা করছেন। আমি আপনার কাছে জানতে চাবো যে বাজার নিয়ন্ত্রণ নিয়ে একটা বিষয়ে কথা হচ্ছিল। আপনার কি মনে হয় যে পরিমাণ নিয়ন্ত্রণ করা হচ্ছে বা যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে ওগুলো কি আসলে কার্যকর হচ্ছে না? কারণ বাজার কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসছে না। হ্যাঁ, ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে নিয়ন্ত্রণের চাইতে ব্যবস্থাপনা, মানে দক্ষ ব্যবস্থাপনাটা খুব জরুরি। বাজার নিয়ন্ত্রণ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। মানে আমাদের আসলে কনসিডার করতে হবে যে দেশের যে যেমন মাথাপিছু আয় বেড়েছে, এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে মানুষের হাতে কিছু আয় আছে। আর একই সঙ্গে বিশ্বব্যাপী কিন্তু এই যে করোনা, সেই করোনা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। তো এই অবস্থায় খুবই স্বাভাবিক যে বাজারটা চাঙ্গা হবে। তো এই দুটো কথা দিয়ে আমরা মাথায় রাখি, এবং এছাড়া আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পুনর্গঠন প্যাকেজ, সেটিও বাস্তবায়ন হচ্ছে এবং অর্থনীতি বেরিয়ে আসছে এই একটা খারাপ পরিস্থিতি সেখান থেকে, এবং করোনা থেকে আমরা উত্তরণের জায়গাতে আছি। তো এই অবস্থায় খুবই স্বাভাবিক যে পণ্যমূল্য কিছুটা বাড়বে। কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের কারণেই মূলত এটি হয়েছে। দাম যেহেতু বেড়ে গেছে, উৎপাদন খরচটাও কিন্তু এই কারণে অনেকটাই বেড়ে গেছে। তো একই সঙ্গে উৎপাদন খরচ বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে পরিবহন খরচ বৃদ্ধি, এই দুটোর কারণে কিন্তু এই বছর আমরা হঠাৎ করে দেখলাম যে শীতের সময় প্রচুর সবজি আছে, অন্যান্য যে সমস্ত পণ্য সেগুলো উৎপাদিত হচ্ছে, কৃষি পণ্য,
কিন্তু তারপরেও কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দাম। তো এটি কিন্তু একটা চিন্তার বিষয় যে আসলে সরকারের যে উদ্দেশ্য যে 5.3% মধ্যে আসলে রাখা যে প্রতি অর্থ বছরে মূল্যস্ফীতি, কিন্তু সেটি অলরেডি বিভিন্ন জায়গাতে 7% বেশি হয়ে গেছে। তো এই অবস্থায় খুবই স্বাভাবিক যে এটা একটা টেনশনের বিষয়, তার কারণ যখনই মূল্যস্ফীতি বাড়বে তখনই কিন্তু ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট সেটা কিন্তু ঠিক রাখাটা কঠিন হয়ে যাবে, মানে ম্যাক্রো অর্থনীতি বিভিন্ন ইন্ডিকেটরের একটা অস্থিতিশীলতা তৈরি হবে। তো এই অবস্থায় আসলে দক্ষভাবে বাজার ব্যবস্থাপনা সেটি আমার মনে হয় যে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে নিয়ন্ত্রণ করতে গেলে দেখা যাবে কি যে এমন একটা ডিস্টরশন তৈরি হচ্ছে বাজারের মধ্যে, যেটি আসলে তখন আবার অন্য যে কোনো যে সরবরাহ পরিস্থিতি তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে। সুতরাং সরবরাহ ব্যবস্থাটাকে স্বাভাবিক রেখে আমাদের যে সাপ্লাই চেইন সেটির যাতে কোনোভাবে ডিসরাপশন না হয় সেটি আমাদের খেয়াল রাখতে হবে, এবং একই সময়ে যদি অসাধু তৎপরতা থাকে বাজারের মধ্যে তাহলে সেটাকে এটা শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তো যেটা দেখা যাচ্ছে আসলে এই মুহূর্তে যে আসলে মনিটরিং এবং এই যে শাস্তির যে ব্যবস্থাটা সেটা কিছুটা শিথিল আছে এখন, এবং এই সুযোগে কোনো কোনো ব্যবসায়ী, আমি বলবো না যে সব ব্যবসায়ীরা আসলে এই বিভিন্ন রকমের চক্র তৈরি করছেন, কিছু কিছু জায়গাতে আর কি যে পাইকারি থেকে খুচরা পর্যায়ে, তো ওই জায়গাতে কিছুটা একটা এক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি। তো এই জায়গাটাতে যদি বিশেষ করে মিনিস্ট্রি অফ কমার্স তার যে সবচেয়ে বড় রোল, আর এটা ছাড়া যে ভোক্তা অধিদপ্তর তারা আছেন, ক্যাব আছে, এটা যদি সম্মিলিত ভাবে খুব দ্রুত কিছু ব্যবস্থা নিতে পারতো বা অন্তত মনিটরিং করে সরকারি করণীয় কি সেই জায়গাতে সাজেস্ট করে এবং খুব দ্রুত ব্যবস্থা নিলে আসলে যেটা হয় যে তখন কিছু কিছু যে অসাধু তৎপরতা সেগুলো কিন্তু বন্ধ হয়, এবং সব মিলিয়ে ব্যবসায়ীরা তো আসলে সমাজের সুবিধার জন্য এবং তারা আসলে সেবা করে থাকেন মূলত পুরো ব্যবসায়ী সমাজ। তো এই জায়গাতে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় এবং তারা নিজেরা যেন উৎকট ঝামেলার মধ্যে না পড়েন এই নিয়ন্ত্রণের কারণে, তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে পুরো সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে, এবং তাদের উপরে যে চাপ আছে আন্তর্জাতিক বাজারের চাপ, এবং এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের দাম আরো বেড়ে যাচ্ছে, 116 ছাড়িয়ে গেছে অপরিশোধিত তেলের দাম, আর যে ইউক্রেন যে সমস্যা সেই সমস্যা কিন্তু বিশ্বব্যাপী একটা উত্তেজনা তৈরি করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আর এক দফা যে গ্লোবাল সাপ্লাই চেইন সেই জায়গাতে একটা প্রেশার তৈরি হতে পারে। তো এই কারণে কিন্তু মূল্যস্ফীতির যে প্রত্যাশা সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে আগামী কয়েক মাসে আমাদের এই পরিস্থিতিটা নিয়ে রাখতে হবে যে আরেক দফা মূল্যস্ফীতি হতে পারে, এবং রমজান আসছে। তো সব মিলিয়ে আমরা এমন একটা অবস্থাতে আছি যে অবস্থাতে সরকারের করণীয় সবচেয়ে বেশি, এবং মিনিস্ট্রি অফ কমার্স কন্টিনিউয়াসলি মনিটর করছে, কিন্তু একই সঙ্গে বাজারে গিয়ে কোন রকমের কোন তৎপরতা আছে কিনা সেটা দেখাটাও খুব জরুরি। তার কারণ দাম যেটা বেড়ে গেল, মানে এই যে হঠাৎ করে শীতের সময়টাতে আমরা দেখলাম যে সবজি একেবারে নাগালের বাইরে, অন্যান্য যে সমস্ত পণ্য যেগুলো আসলে বিদেশ থেকে তেমন আমদানি করতে হয় না, তো সেই জায়গাগুলোতে আমাদের আসলে একটু খেয়াল রাখাটা এবং সরকারের প্রতি তৎপরতা অনেক বেশি প্রয়োজন। যে এই বিষয়ে এসে কথা বলবো, কারণ শীতে আসলে বাজারের দর অনেক কমার কথা ছিল সবজির বিষয়ে, এবং রমজান সামনে আসছে এই নিয়েও কথা বলবো। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বীজ সংলাপে কথা বলছিলাম নিত্যপণ্যের বাজার ও জীবনযাত্রার খরচ নিয়ে। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনার কাছে আসছি। আপনি বাজার নিয়ন্ত্রণ নিয়ে একটি বিষয়ে কথা বলছিলেন, এবং আপনি বলছিলেন যে নিয়ন্ত্রণ হয়তো আরও জোরদার করা দরকার। কি কি ধরনের পদক্ষেপ আপনার মতে আপনি আমাদেরকে দিবেন বা জানাতে চাবেন আমাদের দর্শকদের, যে এই পদক্ষেপগুলো যদি না হয় হয়তো কিছুটা বাজার নিয়ন্ত্রণে আসতে পারে সামনে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আগেও বলেছি এই কথাগুলি আর কি, সেটা হলো যেমন আমাদের এই যে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের স্থানীয়ভাবে যে পণ্যগুলি আমাদের কৃষক ভাইয়ের যে পণ্যটা আমাদের দেশে যেটা উৎপন্ন হয় সেটার দাম বেড়ে গেছে। আমরা কিন্তু শীতের সময় সবজির দাম কমে নেই, আমরা একটু আগেও বললাম এই কথাটা। তো এটা দেখা গেছে যে আমাদের এই যে পরিবহন ব্যয়, এইখানে সরকারের জ্বালানির মূল্য বৃদ্ধি করছে, যার জন্য এটা এই অবস্থার মধ্যে দেখা গেছে। তারপরে আরো কিছু ব্যাপার আছে যে মানুষের যেটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াইছে, যে মানুষের ব্যয় বেড়ে গেছে কিন্তু আয় কমে নাই। সেখানে দেখা গেছে যে মানুষের সেবা মূল্য মানুষের বেড়ে গেছে। সেবা মূল্য এইটা সরকারের হাতে আছে। সরকার বলতেছেন যে ভর্তুকি কমাই দিবেন, এই ভর্তুকি কিন্তু এখন কমানোর সময় না, কারণ এই ইউক্রেন এবং রাশিয়ার যে কনফ্লিক্ট এটা সারা বিশ্বকে কিন্তু নাড়া দিছে। এবং আমরা যারা উন্নয়নশীল দেশের মধ্যে যারা আমরা বাস করি, আমাদের অবস্থা সবচেয়ে খারাপ। আমরা মনে করি যে এইটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য দ্রব্য বিশেষ করে আনার যে ব্যাপারটা, সেটার মধ্যে সরকারের এই মুহূর্তে থেকে সরকারকে তৎপর হতে হবে। সরকার তৎপর নয় আমরা এই কথা বলছি না, কিন্তু বাজারে যে অবস্থা দাঁড়াচ্ছে আর কি,
সেটাকে দেখার জন্য সরকারের যে মনিটরিং যে ইয়েগুলি কমিটিগুলি আছে যারা মনিটরিং করেন, যেমন ভোক্তা অধিদপ্তর করে, তাদেরকে আরো বেশি, তারা কাজ করতেছেন না সেটা বলছি না, তাদেরকে আরো বেশি কাজ করতে হবে, যাতে ব্যবসায়ীদের মধ্যে, সব ব্যবসায়ী তো আমরা খারাপ বলবো না, ব্যবসায়ীরা আছেন বলে আমরা 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 আমাদের দ্রব্য আমাদের কাছে পৌঁছার চেষ্টা করা হতেছে। সুতরাং সেখানে যারা অসৎ ব্যবসা করে, যারা বেআইনিভাবে মূল্য বৃদ্ধি ঘটায়, তাদেরকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের যে কনজিউমার অ্যাক্ট আছে এবং আরো যেসব কম্পিটিশন, বাংলাদেশ কম্পিটিশন কমিশন আছে, এইগুলি যে সংস্থাগুলি আছে, এই সংস্থাগুলিকে এখানে কাজ করতে হবে। দেখা গেছে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে দেখা গেছে যে সিন্ডিকেটের মতো হয়ে গেছে, তারা কিছু সংখ্যক লোকজন, কিছু কিছু ব্যবসায়ী এইটা আমদানি করে থাকে, সব ব্যবসায়ীরা করতে পারে না। এইটারও সরকারের দেখার দরকার আছে, যাতে যাতে সিন্ডিকেট করে না, কিন্তু সিন্ডিকেট অট হয়ে গেছে। আপনি চিনির বাজারের কথা যদি বলেন, দেখা গেছে কয়েকজন লোকের হাতে চিনির ব্যবসা চলে গেছে। ঠিক একই অবস্থাতে আমরা তৈলির যে অবস্থা, সেটাও কিন্তু একই অবস্থার মধ্যে আছে। সুতরাং সরকার চেষ্টা করতেছেন এবং এইটাকে আরো বেশি জোরদার, সরকারের চেষ্টাটাকে আরো বেশি জোরদার করতে হবে। আমাদের অর্থনৈতিক যে কথাটা বললেন, যে সরকারের এই মুহূর্ত থেকেই এটা মাস 3 মাস 4 মাসের জন্য একটা প্রোগ্রাম করা দরকার, না হলে আমরা বিপদে পড়বো। সুতরাং এইগুলিকে আমাদের পণ্য মূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে যাতে পণ্যটা পায়, সেই ব্যবস্থাটা আমাদের এই আপদকালীন সময়ের জন্য হইলো। এই মহামারী থেকে আমরা উত্তরণ ঘটছে, কিন্তু এর মধ্যে আমরা আবার এই বিশ্বযুদ্ধের মধ্যে পড়ে গেলাম। সুতরাং আমাদের এগুলো দেখা দরকার। এবং সরকারের বিভিন্ন সংস্থা, সরকারের কাছে তো সরকার যেহেতু ব্যবসা করে না, সরকারের কাছে পণ্য না থাকারই কথা, ব্যবসায়ীদের কাছে পণ্য থাকবে। তবে টিসিবির মাধ্যমে যে পণ্যটা সরবরাহ করতেছে, এটা 12 থেকে 15% লোকের এই সুবিধাটা পাইতে পারে। এইটারও আরো বেশি জোরদার করা দরকার আছে, এবং এখানেও যাতে কোন রকমের ঘাপলা তৈরি না হয়। আমরা দেখছি বিভিন্ন পত্র পত্রিকা আসছে যে ওই লাইনের মধ্যে লোকজন যায়, সেই পরিমাণ, যে পরিমাণ পণ্য দেওয়া হয় সেই পরিমাণ লোক সংখ্যা থাকে, 500 জনের মাল গেলে পরে লোকজন থাকে 1000 জন, মানুষ ট্রাকের পিছনে দৌড়ায়। এই যে অবস্থাটা, এটাও কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। এইটা যাতে না হয়, যারা এই ধরনের একটা কোনো কোনো অসৎ ব্যবসায়ী আছে, তারা ওই টোকারি দিয়া বা অন্য একজনের দিয়া বা তার কর্মচারী দিয়া ওইখান থেকে 2বার 3বার মাল আনতেছে, আরেকজন দেওয়া আছে লাইনে দাঁড়িয়ে থেকে সে পাইতেছে না। এগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের অর্থনীতির যে কথা বলা নাকি, যে 3-4 মাসের জন্য একটা আলাদা প্রোগ্রাম করা দরকার সরকারের, যে এই আপদকালীন সময়টাকে আমরা কিভাবে মোকাবিলা করব। তাইলে আমরা মনে করি যে ভোক্তা যারা আছে আর কি, যারা নিম্ন আয়ের ভোক্তা, ধনী ব্যক্তিরা যারা, হয়তো পরিস্থিতি কিছুটা তাদের জন্য স্বাভাবিক হতে পারে। ডক্টর মাহফুজ কবির, আপনার সাথে একটু কথা বলতে চাবো। এই যে ওভারঅল একটা সিনারিও আমরা জানতে পারছি যে আসলে পরিস্থিতি কোথায় গিয়ে সামনে দাঁড়াতে পারে, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাবো, জিডিপি গ্রোথের উপরে এটার কি কোনো ইম্প্যাক্ট পড়ার সুযোগ আছে? কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, পজিটিভ হোক নেগেটিভ হোক? ওভারঅল কি হতে পারে আসলে সামনের সিনারিও, যদি সামনের 6 মাস ধরে আমরা চিন্তা করি? এটি আসলে একটা খুবই ট্রিকি সিচুয়েশন। মানে আমাদের যে জিডিপি পরিমাপ করার দুটো উপায় আছে, একটা হলো ব্যয়ের দিক থেকে আমরা পরিমাপ করি, আর হচ্ছে উৎপাদন বা আয়ের দিক থেকে পরিমাপ করি। তো সেটি যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে খরচ বেড়ে যাচ্ছে, মানুষের যে ভোগ্যপণ্যের পিছনে যে খরচ সেটি এবং উৎপাদনের যে খরচ সেটি যদি বেড়ে যায়, তাহলে দেখা যাবে কি যে আসলে হিসাবের দিক থেকে জিডিপি গ্রোথটা হচ্ছে, কিন্তু এটার কোয়ালিটিটা ফল করবে। মানে আসলে মানুষ স্বস্তির মধ্যে থেকে এই প্রবৃদ্ধিটা হলো, নাকি মানুষ এই ভোগ্যপণ্যের বা যে পুরো মূল্য বৃদ্ধির কারণে তাদের যে প্রচুর অস্বস্তি হলো, তাদের জীবনযাত্রার খরচ বেড়ে গেল এবং তাদের কষ্ট হলো। আসলে জিডিপির গ্রোথের মধ্যে কি আছে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যেটি আসলে যে আমাদের ট্রেডিশনাল যে অ্যাকাউন্টিং, সেই অ্যাকাউন্টিং এর ভিতরে কিন্তু এটা থাকে না। আমাদের 8% গ্রোথ হলো, তাতে আসলে কি লাভটা হলো সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। মানে এখানে যদি মানুষের অনেক কষ্ট জড়িত থাকে, তাহলে সেটা এই 8% গ্রোথটা আসলে তেমন কোনো অর্থ নিয়ে আসে না। এটি আমাদের একটু চিন্তা করতে হবে। তো সুতরাং এই গ্রোথের যাতে কোয়ালিটিটা ভালো থাকে, মানে এখানে যাতে মানুষ স্বস্তিতে থাকে, শান্তিতে থাকার মতো একটা প্রবৃত্তি হয়, সেটি আসলে আমার মনে হয় যে এটা মানে নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং সেই জায়গাতে যে কথাটা হলো যে আসলে আমাদের যদি এখন আগামী 3-4 মাসের জন্য, বিশেষ করে যে রোজাটা সামনে রেখে এবং একই সঙ্গে যে সারা পৃথিবীতে যে সাপ্লাই চেইনের যে ডিসরাপশন হবে, জ্বালানি তেলের আবার দাম বাড়বে যে ইউক্রেনের ক্রাইসিসের কারণে, তো সেটি মাথায় রেখে এবং আমাদের দেশের ভিতরে যে উৎপাদন খরচ বেড়ে গেছে, সেই সবকিছু কনসিডার করে আমাদের আসলে এখন চিন্তা করতে হবে যে সরকারের একটা আপদকালীন একটা কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা সরকারের দায়িত্বই হচ্ছে এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, এবং সরকারই হচ্ছে শেষ অভিভাবক।
সুতরাং এইটা মাথায় রেখে ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা যেন একটু চিন্তা করি যে কাউকে আসলে দোষ দিয়ে নয়, বরং সবাইকে একটা কনফিডেন্সের মধ্যে নিয়ে এসে এই একটা আপদকালীন সময়ে আমরা যেন একটা প্রোগ্রাম বাস্তবায়ন করি, তাহলে সেক্ষেত্রে মানুষের শক্তিটা বাড়বে এবং গ্রোথ যদি হয় ভালো, তাহলে সেই গ্রোথের কোয়ালিটিটাও হবে। অবশ্যই। মাহফুজ হক শাহ, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, রমজান নিয়ে কথা হচ্ছিল। 1 মাস পরে রমজান শুরু হয়ে যাবে এবং তার সাথে সাথে দেখছি যে দ্রব্যমূল্যের দামের অবস্থা, মানুষের আয় ব্যয়ের অবস্থা, কি পদক্ষেপ নেওয়া উচিত বা কিভাবে আসলে সবার প্রস্তুত থাকা উচিত এই 1 মাস পরের পরিস্থিতির জন্য, যে কিভাবে আমরা আসলে প্রস্তুত হব বা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই দ্রব্যমূল্যের দাম? জি, আমাদের রমজানের যে সময়টা সেটা হচ্ছে আমাদের টোটালি কিছু কিছু ভোগ্য পণ্যের আমাদের ডিমান্ড বেড়ে যায়, যেহেতু এটা সিয়াম সাধনার মাস এবং সরকার সবসময় এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত থাকে এবং রমজানের সময় আগেও আমরা দেখেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যেটা বলবো আমি এবার, সেটা হচ্ছে কোভিডের সমস্যাটা যেটা আমাদের হাতে ছিল না, সরকারের হাতে ছিল না, ওটা পরিস্থিতি মোকাবেলা করে আমরা জাস্ট যখন নতুনভাবে শুরু করতে যাচ্ছি তখন রাশিয়া এবং ইউক্রেনের যে কনফ্লিক্টটা শুরু হয়ে গেল। তো সুতরাং এটাও আমাদের হাতে নেই। এখন যে বিষয়টা আমাদেরকে করতে হবে, রমজানের যে ইস্যুটা আপনি নিয়ে এসেছেন, আর 1 মাস বাকি আছে রমজানের, সুতরাং এই সময় প্রতি বছর সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আমাদের শেষ করে জনসাধারণকে সুস্থদায়ক পর্যায়ে পণ্য মূল্যগুলো রাখার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়ে থাকে। আমি আজকে 2-1টা কথা এই জন্য বলবো, অলরেডি আমাদের কাছে চিহ্নিত আছে, আমাদের ব্যবসায়ী বলুন, আমাদের অর্থনীতিবিদরা আছেন, আমাদের অন্যান্য যে পেশাগুলো আছে, সরকারের প্রশাসনিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সবার কাছে কিন্তু চিহ্নিত আছে আমাদের কি কি সমস্যাগুলো আমাদের সামনে বিদ্যমান। তাহলে পরে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে, যেটা অলরেডি আমাদের আলোচক বিন্দু কিন্তু আলোচনা করেছেন। আমি শুধু একটু অ্যাড করতে চাই, এটা আমি যেটা বারবার করে বলে এসেছি, আমরা যখন সরকারের পর্যায়ে পক্ষ থেকে যে এইসব পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আমরা সবসময় দিকে আসছি, আমাদের প্রশাসনিক পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে মাঠে নামতে, ওনারা গিয়ে আমাদের সাথে বসে ব্যবসায়ীদের সাথে সবাই মিলে মিশিয়ে আমরা কাজ করে কিছু একটা করে মোটামুটি সমস্যাটাকে সমাধান করে। কিন্তু আমি একটা জিনিস এখানে এবার করতে হবে সরকারকে, সেটা এটা একটা আমাদেরকে জরুরি একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে টোটাল। তাহলে পরে আমাদের কিচ্ছুতা সাধন থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক যে শক্তি আছে, সরকারের কাছে যে রাজনৈতিক সংগঠনটা আছে, ওনাদেরকে মাঠে নামাতে হবে এবং আমাদের স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচিত রাজনৈতিক নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিচ্ছেন, সেই পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এই পর্যায়ে যারা আছেন এদেরকেও কিন্তু এই কাজে কিন্তু সম্পৃক্ত করবো। অতীতে আমরা যেটা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি, সরকারের পক্ষ থেকে সবসময় প্রশাসনিক পর্যায় থেকে এইসব সমস্যাগুলো সমাধানের জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য উদ্যোগ নিয়ে থাকে, এটা কিন্তু খুব একটা কার্যকরী হয় না যতক্ষণ না পর্যন্ত জনপ্রতিনিধিরা এখানে ইনভলভ হবে না। তা আমি মনে করি আর সময় আমাদের কাছে খুব একটা বেশি নেই। অতি সত্বর সরকারকে, আমাদের যে প্রশাসনিক, আমরা যারা ব্যবসায়ী আছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ আছেন, সবাইকে নিয়ে এটাকে জরুরি অবস্থা হিসেবে প্রয়োজন বোধে আমাদেরকে এখানে, এবং এটার জন্য ইমিডিয়েট একটা এফেক্ট আসলে হওয়া দরকার। জি, আমি একই বিষয়ে আপনার সাথে এসে আবারও কথা বলবো। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বীজ সংলাপে কথা বলছিলাম নিত্যপণ্যের বাজার ও জীবনযাত্রার খরচ নিয়ে। আমরা জানি যে নিত্যপণ্যের বাজার আসলে এখন অনেক ঊর্ধ্বমুখী এবং জীবনযাত্রার যে খরচ আছে, যদিও আমাদের সেরকম আয় নাই, কিন্তু ব্যয় অনেক বেড়ে গেছে। সামনে রমজান মাস আসছে, সবার উপর একটি চাপ সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে আসলে সমস্যাগুলো কেন আসছে এবং কিভাবে এখান থেকে উঠে দাঁড়ানো যায়। সরকার থেকে আমরা অনেক ধরনের সহযোগিতা পাওয়ার চেষ্টা করছি। অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমি হুমায়ুন কবির ভূঁইয়া আপনার সাথে আবারও কথা বলতে চাচ্ছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আপনি বলেন বা কোনো ধরনের সমাধানের আমাদেরকে আপনি উপায় বলেন, যে হয়তো এইভাবে আমরা উঠে দাঁড়াতে পারবো এই পরিস্থিতি থেকে। এখানে ধন্যবাদ আপনাকে। সরকারের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা অপ্রতুল নয়, এটা চেষ্টা করা হইতেছে। আমরা মনে করি যে নিম্ন আয়ের মানুষদেরকে বাঁচাবার জন্য শুধু টিসিবির পণ্য দিয়ে হবে না, সেখানে যদি রেশনিং ব্যবস্থা, যদি সময়ের ব্যাপার হয়ে যায়, সরকার ইচ্ছা করলে পারবেন।
তবে যদি রেশনিং ব্যবস্থা চালু করে যদি যারা দরিদ্র শ্রেণীর যে মানুষ তাদেরকে যদি একটা ব্যবস্থা করা যায়, তাহলে মানুষ এখানে স্বল্প মূল্যে সাশ্রয়ী মূল্যে পণ্য পাবে। আর সরকারের যেটা ব্যবস্থা দরকার, যে পরিবহন ব্যয় কিন্তু বেড়ে গেছে, পরিবহন ব্যয় বেড়ে গেছে, এবং কোনো কোনো সময় দেখা গেছে যে কিছু কিছু পরিবহন ব্যবসা যারা করেন আর কি, তাদের মধ্যে অসাধু ব্যবসায়ী আছে যারা ট্রাক চিটাং থেকে ঢাকা আসতে একটা ট্রাকের ভাড়া 20,000 টাকা হলে চলে, সেখানে কোনো কোনো সময় দেখা যায় 40,000 টাকা আদায় করে। এই যে অবস্থাগুলি, এটা সরকারের নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের এই ব্যাপারে সরকারের যারা আছেন তাদের এখানে কাজ করার দরকার আছে। আর স্থানীয়ভাবে আমরা মনে করি যারা সংসদ সদস্য যারা আসছেন, যারা স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, তারা জেলা প্রশাসকের সাথে, ভোক্তা অধিদপ্তরের সাথে যুক্ত হইয়া যদি এখানে এলাকাতে কাজ করেন আর কি, এখন যেহেতু দূরকালীন একটা সময় আমরা অতিক্রম করতে চেষ্টা করতেছি, সেখানে তারা যদি এলাকাতে কাজ করেন তাইলে কিন্তু একটা দ্রব্যমূল্য একটা স্থিতিশীল অবস্থা থাকবে বলে মনে করি। আর সরকারের হাতে যে জিনিসগুলি আছে, যেমন ভ্যাট, ট্যাক্স, শুল্ক, আমদানি শুল্ক, এইগুলিও সরকার যতটুকু সম্ভব বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তারপরে এনবিআর, তাদের সাথে আলাপ আলোচনা করে, মিটিং করে, ব্যবসায়ীদের সাথে নিয়ে এটা করে, এটা সহনশীল পর্যায়ে রাখা যায়। যদি এটা সহনশীল পর্যায়ে আসে, আমরা মনে করি যে ভোগ্যপণ্যের যে বাজার, এটা যেভাবে ঊর্ধ্বমুখী, সেটা কমে আসবে। এবং আরেকটা জিনিস হলো, যারা ধনী ভোক্তা, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বাজারে যাতে কোনো প্যানিক সৃষ্টি নয়। কোনো কোনো সময় দেখা গেছে যে পণ্য নিয়ে একটা প্যানিক সৃষ্টি করে, এবং কাউকেও দেখা গেছে যে দোকানে গিয়ে বসলে পরে সে কিনতেই থাকে, অর্থাৎ পুরা মাসেরটা একবারে কেনার চেষ্টা করে। এগুলি থেকে মানুষকে অবস্থা সরে আসতে হবে। যারা ধনী ব্যবসায়ী, যারা ধনী ভোক্তা, তাদের কাছে অনুরোধ থাকবে যে যাতে এই ধরনের কোন রকম অবস্থার সৃষ্টি না হয়। আর যারা মানুষের সাশ্রয়ী মূল্যে পণ্য পাবে, যেমন আছে যা ব্যবহারের মধ্যে মানুষের একটা সংযমতা আসার দরকার, সংযম আসার দরকার আছে। কারণ দেখা গেছে রমজান মাস আসলে পরে যেমন তৈলের ব্যবহার বেড়ে যায়, এটা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়। আমরা যেহেতু সারা বিশ্বে একটা যুদ্ধমুদ্ধ পরিস্থিতি চলতেছে, তেলের দাম দেখা গেছে আসলে অনেকটাই বেড়ে গেছে, বেড়ে গেছে এবং বেড়ে যাবে। সুতরাং যাতে এটা না হয়, সেটা যাতে আমরা ব্যবহারের মধ্যে আমরা যদি কিছুটা যদি আমরা সংযমী হই, তাইলেও আমরা মনে করি যে বাজারে। মাহফুজুল হক শাহ, আপনার কাছ থেকে এই দ্রব্যমূল্যের বিষয়ে একটু জানতে চাবো, আপনি যদি কিছু আমাদেরকে এই ব্যাপারে তথ্য দিতে পারেন। আমি যেটা হুমায়ুন ভাই যেটা শেষ করেছি সেটাই আমি বলি, আমরা যারা সলভেন্ট যারা আছি, আমাদের যারা এখানে যাদের ভালো ইনকাম আছে, আমরা অনেক সময় এমন ভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করি যেটা গিয়ে আমাদের সাধারণ মানুষের উপরেও কিন্তু এফেক্ট করে। এই জায়গায় আমাদেরকে কিছুটা সাধন করতে হবে। আমরা মনে করবো যে এটাকে আমাদের পবিত্র দায়িত্ব। যেমন আমি যদি একটা জিনিস কম কিনি, তাহলে আমরা 3 জন আমাদের লো ইনকামের মানুষ এই জিনিসটা ব্যবহার করতে পারবে বা সুলভ মূল্যে কিনতে পারবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় আনতে হবে। যেহেতু এটা ছাড়া, যদি এখানে সহযোগিতা ছাড়া আর অন্য কোনো আছে বলে আমি মনে করছি না। এই আমাদের মধ্যে যা আছে, এবং সরকারের একটা জিনিস এখানে কাজ করার আছে, সেটা হচ্ছে সরকারের যেই ডিপার্টমেন্ট গুলা এই জিনিসগুলা দেখার দায়িত্বে আছেন, ওনাদের আন্তরিকতার অভাব আমি সেটা কিন্তু বলবো না, কিন্তু ইমপ্লিমেন্টেশন পর্যায়ে গিয়ে সরকারের কিন্তু আমলাতান্ত্রিক সিস্টেম আছে। ওই সিস্টেমের কারণে একদিনের কাজটা হয় 10 দিনে গিয়ে। তো এটা কিন্তু এই বিষয়ে কিন্তু এটা চলবে না। এটা যদি করতে যাই, তাহলে আমাদেরকে একটা চরম একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হতে পারে। আরেকটা জিনিস, কনসেনসাস ক্রিয়েট করতে হবে সরকারকে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রয়োজন বোধে নেতৃত্ব দিতে হবে। যেরকম আমরা দেখেছিলাম 72-তে বঙ্গবন্ধুর নেতৃত্বে, যখন 71 আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের অবস্থা যখন আমাদের জাতির জনক যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, উনি কি বলেছিলেন আমাকে সময় দিতে হবে পুনর্গঠনের জন্য। ঠিক সেরকম মানুষকে সৌদ্যোগে এই কনসেনসাসটা আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। সেটা সরকারের একার পক্ষে প্রশাসনিক পর্যায়ে হবে না, আমাদের বিভিন্ন পর্যায়ে যারা আমরা জনপ্রতিনিধি থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, সামাজিক সংগঠন, বিভিন্ন ধরনের যে আরো অন্যান্য যে সোসাইটিগুলি আমাদের এখানে বিদ্যমান, সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আর ব্যবসায়ীদের ব্যাপারে আমি একটা কথা বলবো, যেটা আপনারা জানেন, আমাদের ব্যবসায়ী যারা আমদানিকারক যারা আছেন, অনেক রিস্ক নিয়ে যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, পুঁজি বিনিয়োগ করেছে। এই জায়গায় আমাদের ব্যাংকের একটা ভূমিকা আছে বড় ধরনের, যেটা আমি আশা করব আমাদের বাংলাদেশ ব্যাংকের অনেক বহু রুলস এন্ড রেগুলেশনস আছে, যেগুলো কিন্তু কন্ট্রাডিক্টরি, যেগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন সময় মতামত রেখেছি। ওই বিষয়গুলোকে স্পষ্ট করতে হবে। ওখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, ইম্পোর্টের পর্যায়ে হোক বা অন্যান্য পর্যায়ে হোক। আমাদের ব্যাংকগুলো যেমন করোনা পরিস্থিতির সময় যেভাবে সহযোগিতার জন্য ব্যবসায়ীদেরকে এগিয়ে এসছে, এই পরিস্থিতিতেও আমি মনে করি আমাদের ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট না হলে পরে ব্যবসায়ীরা কিন্তু
সুন্দরভাবে সঠিকভাবে এইসব অবশ্যই, কাজগুলো করতে পারবে না। এটা আমাদের মোটামুটি আমরা সবাই জানি। আর যে বিষয়টা এখানে আছে, অসৎ ব্যবসায়ী যিনি আছেন তাকে অবশ্যই আমাদের দেশে যে আইন কানুনগুলি আছে এর মাধ্যমে এটা শাস্তি যোগ্য, যদি অপরাধ হয়ে থাকে শাস্তি ওখানে দিতেই হবে। এই ব্যাপারে আমাদের কোনো ডক্টর মাহফুজ এই জিনিসটাকে আবারও আমি যেটা বলছি, আমি যেটা আপিল রাখছি, আমাদের এই যে দুর্যোগকালীন পরিস্থিতি মনে করে আমাদেরকে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। অবশ্যই জি। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাচ্ছি, অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। আপনি কি বলবেন, কি ধরনের সাজেশন দিবেন এবং গভর্নমেন্ট থেকে আসলে কি ধরনের আর সাপোর্ট পেতে পারি? আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আসলে সরকারের ফিসকাল পলিসি যেটি আছে সেইটাকে একটু রিশাফল করতে হবে। মানে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের এক্সপোর্টটা বাড়বে এবং এই অর্থ বছরের শেষের মধ্যে কিন্তু আমরা প্রায় 50 বিলিয়নের মতো একটা হয়তো রপ্তানি আয় অর্জন করতে পারবো, বিশেষ করে পণ্যের ক্ষেত্রে। তো সেই জায়গাতে কিন্তু কিছুটা অনিশ্চয়তা অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই পুরো ইউরোপ জুড়ে যেহেতু একটা অস্থিরতা, তো এটার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে কিন্তু আমরা কিছুটা সংকোচন হয়তো দেখবো, বিশ্ব বাজারও কিছুটা সংকোচন দেখবো যদি ইউক্রেনের পরিস্থিতি এইভাবে চলে থাকে। তো এটা মাথায় রেখে আমাদের একটু ঢেলে সাজাতে হবে। মানে রপ্তানি কারকরা একটু অনেকটা চিন্তার মধ্যে পড়ে গেছেন ইতিমধ্যেই। তো এটি একটি বিষয়, জ্বালানি তেলের ক্ষেত্রে একটু বোধহয় নীতিটা ঠিক করতে হবে। কারণ হচ্ছে যে এই উৎপাদন খরচ দিয়ে কিন্তু আবার যদি বিশ্ববাজারে অস্থিরতা চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেশের মানুষ থেকে, বিশেষ করে যে নিম্ন আয়ের মানুষ, তাদের কাছে আসলে পণ্য সুলভ মূল্যে পৌঁছানো যাবে না। সুতরাং এই জায়গাতে একটা নীতি আমার মনে হয় যে স্থির করা উচিত সরকারের, এটি একটি বিষয়। আর একটু এই যে কর্পোরেট ট্যাক্স ইতিমধ্যে কিছুটা কমানো হয়েছে, মানে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে অনেকটাই স্বস্তিদায়ক কর্পোরেট ট্যাক্স, কিন্তু তারপরেও আর একটু মনে হয় রিল্যাক্স করার সুযোগ আছে। তার কারণ ব্যবসায়ীদেরকে যদি একটু সুযোগ দিতে হয় দেশের এই পরিস্থিতিতে একটু, বিশেষ করে পণ্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে অবদান রাখার জন্য, তাহলে তাদের উপরে ভারটা কিছুটা কমাতে হবে। আর চতুর্থ বিষয় আমি বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমার মনে হয় যে এই জায়গাতে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা পরিষ্কার নির্দেশনা আসা উচিত। অবশ্যই যেটি হচ্ছে যে ব্যাংকের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে অর্থ, সিএসআর যেগুলো ওরা পালন করেন, মনে হয় ওটার জন্য উদ্যোগ আরেকটু বেশি নেওয়া উচিত হবে। এটা বেশি নেওয়া উচিত, তার কারণ এই জায়গাতে যদি আমরা কিছুটা কম্বাইন করতে পারি, যে মানুষকে যদি ইন কাইন্ড যদি তাদেরকে সাপোর্ট দিতে পারি খাদ্য পণ্য এই জায়গাটাতে, তো আমার মনে হয় যে টিসিবি এবং এই সিএসআর দুটো যদি এক জায়গায় হয় তাহলে সেই ক্ষেত্রে গরিব মানুষের জন্য যে স্বল্পমূল্যে খাদ্য সাহায্য করা গেলে আমার মনে হয় যে এই যে সামনে যে রোজার সমস্যা এবং এই যে সংকট তৈরি হচ্ছে, তো সেটিকে আমার মনে হয় যে অ্যাড্রেস করাটা অনেক সহজ হবে। অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। আশা করি আমাদের মাধ্যমে এই তথ্যটি যে জায়গা পর্যন্ত যাওয়া দরকার তারা বুঝে নেবেন এবং কোনো উদ্যোগ নেবেন। প্রিয় দর্শক, চেষ্টা করেছি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ তথ্য নিয়ে আসতে এবং জানাতে যে আসলে বাজারের পরিস্থিতি কোথায় আছে এবং কোথায় যেতে পারে। সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, তার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিউজ 24-এর সাথেই থাকুন।